এডুকেশন অনলাইনে স্বাগত সবাইকে। সুপ্রভাত। সবাই ভাবছো কবে স্কুল খুলবে, কবে স্কুল খুলবে, কবে স্কুলে যাবে। আমি এই উৎকণ্ঠাটা বুঝি, যদিও আমার স্কুলের বয়স পেরিয়ে গেছে অনেক দিন আগে, কিন্তু এই অনুভূতিটা আমার মধ্যে সম্পূর্ণরূপে রয়েছে। আমি বুঝতে পারছি তোমরা কিভাবে স্কুল মিস করছো। স্কুলের বিকল্প আমার মনে হয় না যে কখনো হতে পারে অনলাইন এডুকেশন, কিন্তু আমরা অবশ্যই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, ছাত্রছাত্রীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। স্কুল খুললে হয়তো এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতাও কমবে, কিন্তু আমি মনে করি যে এই কোভিড সিচুয়েশনে অনলাইন এডুকেশনের যে ভূমিকা ছিল সেটা ছাত্রছাত্রীরা বহুদিন মনে রাখবে। সিটিভিএন এবং তার এই অনুষ্ঠান আমাদের কথা, শিক্ষক শিক্ষিকাদের কথা তোমরা ভুলবে না, এটা আমার বিশ্বাস। কারণ এই সম্পর্ক তৈরি হয়েছে, আগামী বহুদিন এটা চলবে। আমি গতদিনও যখন অনুষ্ঠান করছিলাম তখন আমরা সিলেবাস কী থাকবে এই নিয়ে একটা উষ্মা প্রকাশ অনেকে করেছিলেন যে কী থাকবে, সিলেবাস কী হবে। সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটা প্রেস মিট করেছেন এবং বলে দিয়েছেন যে সেখানে 35% টু 35% সিলেবাস কমছে বিভিন্ন চ্যাপ্টারে। অর্থাৎ যারা এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে এইটা অ্যাপ্লিকেবল হবে। যারা 11-এ রয়েছে তারা ভেবো না যে সামনের বছরও সিলেবাস কমবে। যদি দেখা যায় স্কুল শুরু হয়ে যাচ্ছে, আবার সব কিছু আগের মতো হয়ে যাচ্ছে, অবশ্যই যদিও এই সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি, তাহলে কিন্তু সিলেবাস কমার জায়গা নেই। আরেকটা যেটা আমার মনে হয়, এটা আউট অফ দ্য চ্যাপ্টার, আউট অফ দ্য বিট। সিলেবাস কমা মানে যে সেটুকু বাদ দিয়ে চলে গেছো এটা কিন্তু নয়। অনেকে হয়তো সেই চ্যাপ্টারটা পড়েও ফেলেছে। আবার অনেকে নলেজ গেইন করবার জন্য, যেরকম তোমরা রেফারেন্স অন্যান্য লেখকের বই পড়ো বা এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিস তোমাদের থাকে, সেরকমভাবে সিলেবাস কমছে হয়তো ডিউ টু দিস সিচুয়েশন, কিন্তু তাই বলে যে চ্যাপ্টারটাকে বাদ দিয়ে চলে যেতে হবে এটা নয়। আসি আজকের বিষয়। আজকে খুব ইন্টারেস্টিং। আর সোমা ম্যাডাম যখন আসেন তখন আমার মনে হয় যে রাষ্ট্রবিজ্ঞান প্রাণ পায়, মানে দ্য পলিটিক্যাল সায়েন্স বিকামস লাইভলি দ্যাট ওয়েন শি কামস। তো আজকেও ঠিক একই রকমভাবে পলিটিক্যাল সায়েন্সকে আমরা বোঝার চেষ্টা করব, জানবার চেষ্টা করব। ষষ্ঠ চ্যাপ্টার আজকে একাদশ শ্রেণীর জন্য, আর বিষয় হচ্ছে সংবিধান। সাংবিধানিক বিষয়গুলো খুব জানা দরকার। আমি ছোট্ট প্রসঙ্গ বলি, অটল বিহারী বাজপেয়ীর একবার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। হি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পলিটিশিয়ানস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দ্যাট লাইক টু সে দ্যাট অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র ইন্ডিয়াতে নয়। তো ওনাকে লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার দুর্বলতা কী, অটল বিহারী বাজপেয়ীকে। অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন যে আমি রাজনীতিতে কাউকে কখনো বিলো দ্য বেল্ট অ্যাটাক করতে পারি না, আমি আউট অফ কনস্টিটিউয়েন্সি আমি কাউকে অ্যাটাক করতে পারি না। আমার ঠিক যেভাবে সংবিধান আমাকে স্বীকৃতি দিচ্ছে, অর্থাৎ রাজনৈতিকভাবে বিরোধিতা করার ক্ষেত্রে আমি সেটাই করি। বাট বর্তমান রাজনীতিতে আমরা সংস্কৃতিকে হারিয়ে ফেলেছি। রাজনীতি সৌজন্যহীন, বিলো দ্য বেল্ট অ্যাটাক হয়, ব্যক্তিগত আক্রমণ হয়। আমার মনে হয় যে যদি তোমরা সংবিধানকে বোঝো তাহলে কোনটা সাংবিধানিক আর কোনটা অসাংবিধানিক এটুকু বোঝার তোমাদের একটা এখতিয়ার তৈরি হবে, একটা বেস তৈরি হবে, এবং সেই ব্যুৎপত্তির উপর ভিত্তি করে তোমরা অনেক বেশি ফোকাসড হতে পারবে। অনেকটা সময় নিয়ে নিলাম। আমি স্বাগত জানাবো সোমা ম্যাডামকে। সোমা ম্যাডাম পাশে বসে রয়েছেন, অনেক বেশি জানেন এই বিষয়ে। নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের শিক্ষিকা, কিন্তু আজকে অবশ্যই সারা বাংলা, আসাম, ত্রিপুরা, সারা ভারতবর্ষে যেখানে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই, সবারকার টিচার। সোমা ম্যাডাম স্বাগত। চ্যাপ্টার তো আমি বলেই দিয়েছি, আজকে ষষ্ঠ চ্যাপ্টার সংবিধান। কোয়েশ্চেন হচ্ছে সংবিধান বলতে কি বই, মানে আজকে ইলাবোরেটলি সংবিধান নিয়ে আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর চুজিং দিস সাবজেক্ট অ্যান্ড চুজিং দিস চ্যাপ্টার। বলুন ম্যাডাম। হ্যাঁ, যেটা আমরা আলোচনা করব, উনি বলছিলেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বলেছিলেন, এক্স প্রধানমন্ত্রী, বা আমাদের সংবিধানটা কীরকম, ভারতেরটা, এটা নিয়ে আমরা করবই আলোচনা। তার আগে তোমাদের এই বিষয়বস্তুটা জানতে হবে, যদি তোমাদের সিলেবাসেই আছে যে সংবিধান বিষয়টা কি, সেটা আগে আমাদের জানা দরকার যে সংবিধানটা কি। সংবিধান মূলত হচ্ছে একটি লিখিত দলিল টাইপের, যেমন বাড়ি ঘরের একটা দলিল থাকে, দলিলের মধ্যে একটা সমস্ত ডিমার্কিং থাকে যে এই থেকে এই অঞ্চলটা আমার বাড়ির অঞ্চলের মধ্যে পড়ছে। ঠিক সংবিধানও একটা দেশ কিভাবে চলবে সেই নির্দেশিকা বলা যায়। এবং এই সংবিধানের ইংলিশ কথা হচ্ছে কি কনস্টিটিউশন। এবার আমাদের একটু জানা দরকার যে কনস্টিটিউশন শব্দটা কোথা থেকে আসলো। কনস্টিটিউয়ার থেকে এসছে, ল্যাটিন শব্দ কনস্টিটিউয়ার থেকে এসছে, যার অর্থ হচ্ছে কিছু গঠন করা। ঠিক আছে, গঠন করা। এবার এই গঠন করাটাকে
যখন রোমে ছিল, রোমান আইনে যে রাজার যে আদেশ, সেটাকেই কিন্তু কনস্টিটিউয়ার বলা হতো। তাহলে দেখো, আমরা বুঝতেই পাচ্ছি যে রাজা যখন রয়েছে, তাহলে এখন কে রাজার পরিবর্তে? সরকার। তার মানে সরকারের যে নির্দেশিকা ইনডাইরেক্টলি, এবং সরকারও কিন্তু আমাদের এই সংবিধান অনুযায়ী চলে, এবং সংবিধানটা নিয়েও বিভিন্ন রকমের ডিবেট রয়েছে, বিশাল বিতর্ক রয়েছে। কেউ সংকীর্ণ অর্থে সংবিধান কথাটাকে ইউজ করছে, কেউ ব্যাপক অর্থে। যেমন কেউ বলছেন কি, সংবিধানটা লিখিত অলিখিত যেরকম খুশি হতে পারে, লিখিত হতে পারে বা অলিখিতও হতে পারে, কিন্তু লিখিত হোক বা অলিখিত হোক, যার মধ্যে একটা দেশ কিভাবে চলবে, একটা দেশের সরকার কিভাবে চলবে, সরকারের বিভিন্ন বিভাগ, যেমন আমরা আগের দিনই পড়েছিলাম সরকারের 3টে বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, কে কিভাবে দেশটাকে পরিচালনা করবে, তাদের সমস্ত কার্যকলাপটাই কিন্তু এই সংবিধানের মধ্যেই লিখিত রয়েছে। আকারে থাকে। সব না, অলিখিত হতে পারে, অলিখিত হতে পারে। আচ্ছা আচ্ছা। ওটা আমরা পরে আলোচনাই করব। আচ্ছা, লিখিতও বেশ, হতে বেশ। পারে, আবার অলিখিতও হতে পারে। যেমন যেগুলো লিখিত রয়েছে তো নির্দিষ্ট একটা দিনে হচ্ছে সমস্ত কিছুই, কিন্তু অলিখিতগুলো সাধারণত বিবর্তনের মধ্য দিয়ে আসে, কিন্তু সেখানেও আবার লিখিত অংশ রয়েছে, আমরা পড়বো সবকিছুই ম্যাডাম, পড়ে। সংবিধান তো পরিবর্তনও হতে পারে, মানে অনেক সময় আমাদেরই তো amendment কতবার করে সংশোধন হয়ে গেছে, ঠিক, ঠিক। 113 বারের মতো সংশোধন হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। তার মানে তো হচ্ছে প্রয়োজনের অনুযায়ী হতেই পারে সংশোধনটা, কিন্তু একটু সংশোধনের ব্যাপারে একটু প্রবলেম হয়, একটু আরো কিছু রেস্ট্রিকশন। হ্যাঁ, যদি লিখিত থাকে তার অনেকটা টাইম লাগে, যদি অলিখিত থাকে তার সময়টা হয়তো একটু কম সময় লাগছে, এইরকম রয়েছে। তাহলে দেখো, মোটামুটিভাবে আমরা যে সংবিধান বলতে বুঝবো কি, এমন একটা লিখিত বা অলিখিত দলিল, যার মধ্যে একটা সরকারের সমস্ত কার্যকলাপ, সরকারের বিভিন্ন বিভাগ কি কি কাজ করবে, একটা রাষ্ট্রের সাথে তার নাগরিকদের কি রিলেশন, নাগরিকরা আমরা কী ধরনের অধিকারগুলো পাচ্ছি, সেই অধিকারগুলো আমরা কীভাবে ব্যবহার করব, ঠিকমতো ব্যবহার না করলে আমরা কি শাস্তি পেতে পারি, এই বিষয়গুলো যেখানে লিখিত আকারে রয়েছে বা অলিখিতভাবে রয়েছে, সেই নির্দেশিকাটাকেই কিন্তু আমরা সংবিধান বলতে পারি। মোটামুটিভাবে তোমরা এটাই জানবে যে এটাই হচ্ছে কনস্টিটিউশন। মানে একটা জিনিস আমার এই দীর্ঘ 10-12 বছরের সাংবাদিকতায় মনে হয়েছে, বহু জায়গায় বহু আন্দোলন ম্যাডাম আমি সংগঠিত হতে দেখেছি, এবং সে আন্দোলনকারীদের মুখের বার্তা ছিল সাংবিধানিক দাবি, মৌলিক অধিকার আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তাদের মধ্যে অনেকেই মৌলিক অধিকারগুলো জানেন না যে কি। অবশ্যই, যে আমাদের কটা যদি জিজ্ঞাসা করা হয় একদম, যে exactly. কটা আমাদের মৌলিক অধিকার আছে, ম্যাক্সিমাম বলতে পারবেন। একদম ঠিক, সেটা আমার মনে হয় বোঝা উচিত। আর যতদিন আমরা সময় হ্যাঁ, সংবিধান তো সবারই পড়া উচিত। একটা যে পড়ছে, ধরো আজকে কারা রয়েছে, হয়তো যারা পড়ছে সাবজেক্টটা, শিওর শিওর, কিন্তু আমার মনে হয় সংবিধান তো সবারই জানা উচিত, কারণ আমরা কি পাচ্ছি কি পাচ্ছি না। যেমন আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে, তার মধ্যে 6টা মৌলিক অধিকার এখন আছে, এবং সেটা যদি না পাই, 5টা যদি না পাই, তাহলে 6 নম্বরে যেটা রয়েছে আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে নালিশ করতে পারবো। কিন্তু আমি যদি নাই জানি আমার কি অধিকার আছে, এবার সেটা আমার কোনটা লঙ্ঘিত হচ্ছে সেটাই তো জানতে পারবো না। মানে আমার মনে হয় যে সংবিধান জানলে মানুষ অনেক বেশি অ্যাওয়ার হতে পারবে নিজের সম্পর্কে, নিজেকে চিনতে পারবে। মানে কনস্টিটিউশন ইজ লাইক এ মিরর, একটা আয়নার মতো যেখানে আপনি আপনাকে দেখতে পারবেন। থ্যাংক ইউ ম্যাডাম, খুব ভালো লাগছে যে এত প্রাণবন্তভাবে আপনি বোঝায়। আমি এই জন্যই বলছিলাম যে পলিটিক্যাল সায়েন্স লাইভলি হয় আপনি থাকলে। আচ্ছা, এবার আমি একটু আসি যে আজকের যে দ্বিতীয় প্রশ্ন, আপনি সংবিধান কাকে বলে বলছিলেন, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসি। সংবিধানের শ্রেণী বিন্যাস সম্পর্কে বিস্তৃত আলোচনা করো, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন থাকতে পারে তোমাদের জন্য। সংবিধানের শ্রেণীবিন্যাস সম্পর্কে বিস্তৃত আলোচনা। হ্যাঁ, এবার সংবিধানটা মেনলি দুটো ভাবে ভাগ করা হয়, আধুনিককালে এটা করা হয়। একটা হচ্ছে প্রকৃতিগত দিক থেকে, একটা হচ্ছে সংবিধান সংশোধনটা কিভাবে হচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা কতগুলো শ্রেণীবিভাগ করতে পারি। প্রকৃতিগত দিক থেকে সংবিধান মেনলি দুটো, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে কি অলিখিত। আর সংশোধনের ওপর বেস করে, মানে কিভাবে তাকে আমরা পরিবর্তনটা করতে পারি, এটা আমরা সংশোধন কথাটা ইউজ করি, পরিবর্তন কথাটা আমরা কিন্তু ইউজ করি না। এই সংশোধন আমরা কিভাবে করতে পারি তার উপর ভিত্তি করে আবার দুটো, একটা হচ্ছে সুপরিবর্তনীয় বা নমনীয়, আর একটা হচ্ছে কি দুষ্পরিবর্তনীয়, বা একটা হচ্ছে নমনীয় হয়ে যাচ্ছে আর একটা কি হবে তাহলে খুব অনমনীয় হবে, মানে খুবই জটিল টাইম লাগবে, অনেকটা টাইম লেগে যাবে। এবার আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি, কারণ তোমাদের সিলেবাসে এগুলো রয়েছে এবং কোশ্চেনেও খুব আসে
এগুলোকে তোমরা ভালো করে জানার চেষ্টা করবে, কিন্তু যে লিখিত কি, অলিখিত কি, সুপরিবর্তনীয় কি, দুষ্পরিবর্তনীয়। লিখিত মানে তো বুঝতেই পারছো যে আমাদের দেশের নির্দেশিকাগুলো যখন একটা নির্দিষ্ট দিনে, সাধারণত কি হয়, একটা সংবিধান পরিষদ কর্তৃক রচিত হয় এবং গৃহীত হয়, তাকেই বলা হচ্ছে লিখিত সংবিধান। যেমন লিখিত সংবিধানের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, তারপরে হচ্ছে রাশিয়ার সংবিধান, চীনের সংবিধান, ভারতের সংবিধান। আমাদের ভারতের সংবিধানও তো একটা নির্দিষ্ট দিনেই রচিত হয়েছিল। আমাদের 1949 সালের 26শে নভেম্বর কিন্তু, মানে জাস্ট ইমিডিয়েট গতকালই ছিল আর কি ডেটটা, সেদিন আমাদের কিন্তু সংবিধানটা গৃহীত হয়েছিল। আর কার্যকরী হচ্ছে 1950-এর 26শে জানুয়ারি, আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে যেটাকে আমরা পালন করি। তাহলে আমাদের একটা নির্দিষ্ট দিন আছে। এই যে যখন এইভাবে হচ্ছে সংবিধানটা, তাকে আমরা কি বলবো, লিখিত সংবিধান। আর অলিখিত কোনটা? অলিখিত হচ্ছে কিছু প্রথা, রীতিনীতি, আচার আচরণের ওপর ভিত্তি করে যে সংবিধানটা গৃহীত হয়, সেটাকে বলা হয় হচ্ছে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গ্রেট ব্রিটেনের সংবিধান। আচ্ছা, কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে গ্রেট ব্রিটেনের সংবিধান তো অলিখিত, তাহলে কি ওখানকার জনগণরা কিভাবে কিছু সুযোগ সুবিধাগুলো পায় বা সরকার কিভাবে পরিচালিত হয়? ওখানে কিন্তু মানে নির্দিষ্ট একটা দিনে রচিত হয়নি, এটা ঠিক, কিন্তু সংবিধান যে লিখিত নেই তা কিন্তু নয়। যেমন ওখানে ইম্পর্টেন্ট কতগুলো আর মানে সাংবিধানিক নীতি রয়েছে, যেমন 1215 সালে হয়েছিল মহাসনদ বা ম্যাগনা কার্টা, ওটার মধ্যে একটা ডিটেলস রয়েছে সমস্ত কিছু প্রশাসন সম্পর্কে। তারপরে হচ্ছে অধিকারের বিল, অধিকারের আবেদনপত্র, পার্লামেন্টের আইন, এগুলো কিন্তু রয়েছে লিখিত আকারে। ওগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু দেশটা চলছে, কিন্তু নির্দিষ্ট একটা দিনে আমরা বলতে পারি না। যেমন আমেরিকাটা বলতে পারি 1787, নির্দিষ্ট সময় বলতে পারছি, কিন্তু ব্রিটেনে কিন্তু আমরা সেটা বলতে পারি না। ওই জন্য একে আমরা কি বলি, অলিখিত সংবিধান। আর অলিখিত সংবিধান যেমন পড়ছি, সেরকম কি দেখো মনে প্রশ্ন যায় যে কি সংশোধনটা তাহলে কিভাবে হবে আমাদের? সংশোধন মানে কি, পরিবর্তন। যেটা দেখো লিখিত, অবভিয়াসলি সেটা কি সংশোধন করতে একটু টাইম লাগবে। কোনো মানুষের সাথে যদি কোনো লিখিত পরিতভাবে কিছু হয়, সেটা কিন্তু সহজে সে চেঞ্জ করতে পারে না। কিন্তু যদি মৌখিকভাবে, ধরো তোমাদের স্টুডেন্টদের সাথে আমি টিচার, একটা কিছু চুক্তি হলে যে তোমরা আমাকে পরীক্ষা দেবে অমুক দিন, তোমরা এরকমও করতে পারো একটু দুষ্টুমি, যে না ম্যাম আপনি তো বলেননি আমাদের, কিন্তু ওটা যদি আমি লিখে বলি তোমরা এখানে সিগনেচার করো যে আমাকে পরীক্ষাটা ওই দিন দেবে, তাহলে তোমরা কিন্তু সহজে কথাটাকে চেঞ্জ করতে পারবে না। ঠিক সংবিধানও কিন্তু তাই। সংবিধান যদি লিখিত থাকে তাহলে কিন্তু তাকে সহজে সংশোধন করা যায় না, তার অ্যাটলিস্ট 2/3 মেজরিটি লাগে। এটাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় বা অনমনীয়। আর যেটা হচ্ছে সহজেই চেঞ্জ করা যায়, ধরো আইনসভায় যেভাবে আইনগুলো পাশ হয় ঠিক ওইভাবেই আইনসভা সংশোধন করতে পারছে, তাকে বলা হয় কি, সুপরিবর্তনীয় বা নমনীয় সংবিধান। অনমনীয় সংবিধান হিসেবে আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, তারপরে হচ্ছে রাশিয়ার সংবিধান, চীনের সংবিধান। আবার নমনীয়তে বলতে পারি তোমার গ্রেট ব্রিটেনের সংবিধান, নিউজিল্যান্ডের সংবিধান, এরকম রয়েছে। কিন্তু আমাদের ভারতের সংবিধান নিয়ে আবার একটা ব্যাপার আছে। ভারতের আবার অনেকটা অংশ যেমন লিখিত, আবার কিছু কিছু অংশ আছে অলিখিত। কিন্তু ভারতের সংবিধান দেখো, টাইমটা কিন্তু বেশি দিন নয় সংবিধানটা কার্যকরী হয়েছে, কিন্তু এই যে বছরে ধরো 70 বছর হয়ে গেছে, 71 হবে সামনেই, এই 71 বছরে 113 বারের বেশি সংশোধন হয়ে গেছে, তার মানে অনেকবার হয়েছে। কিন্তু আমেরিকা এত বছরে হয়তো 20-25 বার সংশোধন হয়েছে। এটা কেন হয়েছে, মানে ভারতবর্ষের ক্ষেত্রে বারবার পরিবর্তন বারবার কেন হয়েছে? আমাদের প্রথম থেকে আমরা যখন আলোচনা করব দেখব সংবিধান না রচনার সময় থেকেই একটা বিশাল প্রবলেম। মানে যখন বলছি গণপরিষদ করছে, জনগণের পরিষদ, কিন্তু ওটা আসলে একটা পলিটিক্যাল পার্টিকে বেস করেই সংবিধানটা হয়েছিল। এবার এত পরিবর্তন এসছে দেশে, রাজনৈতিক পট পরিবর্তন, তার জন্যই কিন্তু আমার এটা ব্যক্তিগত মত, সংবিধানটা এই কারণেই কিন্তু এতবার সংশোধন হয়েছে। তাহলে বুঝলে কিভাবে হলো, 4টে আমরা শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছি। এবং আমার মত, এই কোশ্চেনটা ধরো পরীক্ষা এসছে, আমি চাইবো তোমরা এই কোশ্চেনটাই লিখবে, কেননা এই 4 দুগুণী 8, কিন্তু আমাকে অল্প অল্প করে লিখতে হচ্ছে, কিন্তু 8 নম্বর পেয়ে গেলাম। একটা টানা প্রশ্ন লিখতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, প্লাস নাম্বারটাও কি একসঙ্গে অনেক 8 থাকলে
একটু নাম্বার কমে যেতে পারে, কিন্তু পার্ট পার্ট থাকলে কিন্তু নাম্বারটা অনেকটা বেশি উঠবে। সেহেতু তোমরা এই কোশ্চেনটাকে খুব ভালো করে পড়বে। বেশ, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের দেখো যেটা রয়েছে 3 নম্বরে, সেটা হচ্ছে লিখিত এবং অলিখিত সংবিধানের পার্থক্য। লিখিত এবং অলিখিত সংবিধান দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্য কি? আচ্ছা, পার্থক্য আলোচনা করবার আগে আমরা কাকে বলেটা অবশ্যই লিখব, যেটা আমরা কিছুক্ষণ আগেই বলে দিয়েছি, লিখিত সংবিধান কাকে বলে, অলিখিত সংবিধান কাকে বলে। আর আমি সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় বা লিখিত অলিখিত একটাকে যদি পার্থক্য খুব ভালো করে পড়ো, তাহলে কিন্তু আর একটাও পড়া হয়ে যাবে। যে লিখিত অলিখিত সংবিধানটা খুব ভালো করে মন দিয়ে শুনবে, যে প্রথমে লিখবে কাকে বলে, ডেফিনিশনটা অবশ্যই লিখে নেবে, তারপরে এক্সাম্পল যেগুলো আমরা দিলাম সেগুলোকেও লিখে নেবে। এটুকু আমি আর রিপিট করছি না। করে নেওয়ার পরে এবার তোমরা চলে আসবে পার্থক্যতে, যে কি কি মেন পার্থক্য থাকতে পারে। দেখো, একটা তো যেদিন তোমার উদ্ভব হলো সেটা নিয়ে তো একটা বিশাল পার্থক্যই থাকবে, কেননা লিখিত সংবিধান যে রচনা হচ্ছে একটা নির্দিষ্ট দিনে হচ্ছে, এটা তো আমরা প্রত্যেকেই বলতে পারবো যে নির্দিষ্ট একটা দিন আছে তার। কিন্তু অলিখিত সংবিধানের ক্ষেত্রে কিন্তু আমরা ওইরকম কোনো নির্দিষ্ট দিন বা সময়সীমার উল্লেখ করতে পারবো না। তাহলে এটা একটা বিশাল পার্থক্য, উদ্ভবগত যে পার্থক্যটা দেখতে পাচ্ছি। সেকেন্ড যে জিনিসটা তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে সুস্পষ্টতা। কোনটা বেশি সুস্পষ্ট হবে, লিখিত না অলিখিত? নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা বেশি। যে জিনিসটা লিখিত থাকবে তোমার সামনে অবশ্যই সেটা স্পষ্ট, আর যেটা হচ্ছে অলিখিত, যদিও আমি কিছুক্ষণ আগে বলেছি যে ব্রিটেনেও কিন্তু অলিখিত হলেও বিষয়গুলো কিন্তু কোথাও না কোথাও লিখিত আকারেই রয়েছে। কিন্তু আমাদের দেশে সংবিধানটা যেমন তোমরাই পড়ছো, কত কিছু পড়বে, যে আজকে সংবিধান পড়বে, এরপর তোমাদের মৌলিক অধিকার আছে, নাগরিকতা রয়েছে, এই কনস্টিটিউশনের বিষয়গুলো, তার মানে তোমাদের সামনেই তো চলে আসছে, চোখের সামনে। তাহলে সেইগুলো অনেক বেশি স্পষ্ট হচ্ছে তোমাদের কাছে। তারপরে দেখো, সংশোধন সংক্রান্ত একটা পার্থক্য থাকে দুটোর মধ্যে। যেটা লিখিত তাকে কি করব, আমরা সহজে সংশোধন করতে পারবো না, একটা বিশাল টাইম লেগে যাবে। কারণ সেই জন্য আমি এটাকে কি বলবো, দুষ্পরিবর্তনীয়, সহজে সংশোধন করা যায় না। কিন্তু যেটা অলিখিত সেটা কিন্তু সহজেই সংশোধন করা যাবে। একটা আইনসভায় যেভাবে আইন পাশ হয়, সাধারণ আইনগুলো সেইভাবেই পাশ হবে, মানে মেজরিটির উপর বেস করেই কিন্তু সংশোধন হয়ে যাবে। তাহলে সেটাকে আমি কি বলবো, সুপরিবর্তনীয়। তারপরে দেখো, একটা মৌলিক অধিকার সংক্রান্ত একটা পার্থক্য রয়েছে। কীরকম? যেটা লিখিত সেখানে আমাদের নাগরিকদের যে সমস্ত মৌলিক অধিকার রাষ্ট্র দিতে বাধ্য সেগুলো কিন্তু সুস্পষ্টভাবে রয়েছে, আমরা সেগুলো সম্পর্কে ডিটেলস জানতে পাচ্ছি। কিন্তু যদি অলিখিত হয় অনেক সময় সেগুলো ডিটেলস নাও থাকতে পারে, তার মানে আমরা সুস্পষ্টভাবে সেগুলো জানতে নাও পারি, এটা একটা রয়েছে। বিচারালয়ের কাজ নিয়ে একটা বিশাল পার্থক্য। যখন সংবিধান রচনা লিখিত থাকছে তখন কিন্তু বিচার বিভাগের একটা ভাইটাল ওর কাজ থাকে এখানে। কীরকম? বিচার বিভাগ কিন্তু টোটাল পর্যালোচনা করে যে সংবিধানটা সবাই ঠিক মতো মেনে চলছে কিনা, তার মানে ওর একটা ভাইটাল রোল রয়েছে বিচার বিভাগে। কিন্তু অলিখিত সংবিধানে কিন্তু বিচার বিভাগ ততটা স্ট্রংগেস্ট নয়। যেমন এক্ষেত্রে আমি একটু তোমাদের অন্য বিষয় বলি, অন্য বিষয় না, এর সাথেই জড়িত। যেমন মার্কিন সুপ্রিম কোর্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানটা প্রচণ্ড পরিমাণে লিখিত, কিছু কিছু অলিখিত রয়েছে কিন্তু তার পরিমাণটা খুবই কম, প্লাস দুষ্পরিবর্তনীয়। ওই জন্যই আমার মনে হয় ওদের সুপ্রিম কোর্ট এত বেশি পাওয়ারফুল। ওদের সুপ্রিম কোর্ট এত বেশি পাওয়ারফুল ওই জন্য ওটাকে কি বলা হয়, থার্ড চেম্বার। দুটো কক্ষ তো রয়েছে, সিনেট আর জনপ্রতিনিধি সভা, তার সাথে তুলনা করছে কাকে, সুপ্রিম কোর্টকে, এত পাওয়ারফুল। আমাদের দেশে সুপ্রিম কোর্টও পাওয়ারফুল কিন্তু আমেরিকার মতো নয়, কারণ আমাদের অনেক অংশই সুপরিবর্তনীয় প্লাস অলিখিত। আবার ব্রিটেনের বিচার ব্যবস্থা, যার সংবিধানটা অলিখিত, বিচার ব্যবস্থা কিন্তু অতটা শক্তিশালী নয়, একটু দুর্বল প্রকৃতির। ভারতের সংবিধান বিচার ব্যবস্থা থেকেও কিন্তু ব্রিটেনের বিচার ব্যবস্থা অনেকটাই দুর্বল প্রকৃতির। তাহলে মেনলি আমরা এই পার্থক্যগুলো দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে প্রত্যেকটা সংবিধানেরই কিন্তু একটা লিখিত অংশ রয়েছে, একটা অলিখিত। তার মানে আমরা যে এই যে ডিফারেন্সটা দেখছি এটা কিন্তু একটা জাস্ট মাত্রাগত। যেমন আমাদের ভারতের সংবিধানই তো অনেক অংশই কিন্তু অলিখিত রয়েছে। এই যে
আমরা বললাম এতবার সংশোধন হয়েছে, তার মানে কি আমরা সমস্ত সংবিধানের ক্ষেত্রে লিখিত আর অলিখিতের একটা মিশ্রণ দেখতে পাই। কেন ব্রিটেনেরও অনেক কিছু লিখিত রয়েছে, কিছুক্ষণ আগে আমি বললাম অধিকারের বিল, অধিকারের আবেদনপত্র, মহাসনদ রয়েছে, তাহলে সেখানেও যেমন অলিখিত মেন কিন্তু লিখিত অংশও রয়েছে। আবার ভারত আমেরিকা প্রত্যেকেরই লিখিত অংশ যেমন রয়েছে, কিছু কিছু অলিখিতও রয়েছে। তার মানে পার্থক্যটা কি? মূলত মাত্রাগত, মূলগত নয়। তবে সবারই আমাদের উচিত কি সংবিধান সম্পর্কে একটা সচেতন থাকা, প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকটা বিষয়ে সচেতন থাকা উচিত যে কী কী অধিকার আমরা পাচ্ছি বা আমাদের কী কী দেওয়া উচিত রাষ্ট্রকে এই বিষয়ে, যেগুলো সমস্ত কিছু সংবিধানের মধ্যে লিখিত আকারে থাকে বা অলিখিতভাবে রয়েছে। একদম ঠিক। আমি পরের প্রশ্নে চলে আসব। তোমাদেরকে বলে রাখি যে যদি কোনো প্রশ্ন তোমাদের করতে হয়, তোমরা আজকে এখন প্রশ্ন করতে পারো, কারণ অনলাইনে দেখো নিচে নাম্বার লেখা রয়েছে, সরাসরি ফোন করবার জন্য নাম্বার। এই সরাসরি ফোনের নাম্বারে তোমরা কল করবে, কথা বলবে আমাদের সঙ্গে। আর এই পুরো প্রোগ্রামটা তোমরা খুব ভালো করে শোনো। যদি ফার্দার আবার আমি বারবার করেই বলি যে যদি রিপিট করবার দরকার হয়, যদি আবার পুনরায় দেখার প্রয়োজন হয়, তাহলে তোমরা ফেসবুক অথবা ইউটিউব এই দুটো জায়গাতেই আপলোড হয় এই অনুষ্ঠানটা, সিটিভিএনের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ এবং ইউটিউব, সেখান থেকে তোমরা পরবর্তী সময় দেখে নিতে পারো এবং সেই সময় বসে তোমরা নোটস তৈরি করতে পারো। কারণ হতে পারে যে লাইভ প্রোগ্রামে বলবার সময় তোমরা অনেকে নোটস তৈরি করতে পারবে না। এই সময় যদি কেউ খাতা পেন নিয়ে বসে করবার চেষ্টা করো, জিনিসটা ভালো হয়, কারণ কোয়েশ্চেন অনুযায়ী যদি করে ফেলো তাহলে এটা রেডি হয়ে গেল পুরো। এবার কয়েকবার দেখলে দেখবে তৈরি হয়ে যেত, আমরা সেভাবেই করতাম আর কি। তো এসো আমরা পরের প্রশ্নে চলে আসি। প্রশ্ন করলে প্রশ্ন করতে পারো, আমাদের সঙ্গে কথা বলতে পারো। আমরা পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা কি তা আলোচনা করো। ভারতের সংবিধান, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন তোমাদের জন্য। ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা কি সেটা আলোচনা করতে হবে। ম্যাডাম বলে বুঝিয়ে দিচ্ছেন, তোমরা শোনো। হ্যাঁ, আমরা কিন্তু যদি আমাদের কেউ প্রশ্ন করে যে আমাদের সংবিধানের রচয়িতাকে, আমরা কার নাম বলি? ভীমরাও, ডক্টর ভীমরাও আম্বেদকর। এক কথায় কিন্তু আমরা সেটাই বলি। কিন্তু আমরা অনেকেই জানি না সংবিধানটা অরিজিনালি কিভাবে রচিত হয়েছে। সংবিধানটা রচনা করেছে কিন্তু আমাদের গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা। মেনলি লিখিত সংবিধানগুলো কিন্তু সেইভাবেই করা হয়। একটা সংবিধান সভা মানে একটা পরিষদ তৈরি হয়, পরিষদ মিলেই কিন্তু সংবিধানটাকে রচনা করে। আমাদের দেশের সংবিধানটাও এরকম একটা গণপরিষদ কর্তৃকই কিন্তু রচিত হয়েছিল। এবং এই গণপরিষদের কথা ফার্স্ট যিনি বলেছিলেন আইডিয়াটার কথা, তিনি হচ্ছেন মানবেন্দ্রনাথ রায়। উনি কিন্তু 1934 খ্রিস্টাব্দে প্রথম বলেছিলেন, মানে তখন ব্রিটিশরা রয়েছেন আমাদের দেশে, কারণ আমাদের সংবিধানটা রচনাও কিন্তু ওই টাইম থেকেই শুরু হয়েছে, ব্রিটিশ পিরিয়ডেই। আচ্ছা, কারণ এইটা পড়তে গিয়ে আমরা আলোচনাটা করবো আর কি। এবার তিনি কিন্তু প্রথম বলেছিলেন যে ভারতে একটা গণপরিষদ রচনা করা দরকার, যে পুরো দেশের সংবিধানটাকে তৈরি করবে। এবার তখন আমাদের দেশে কোন দল ক্ষমতায় আছে, মানে মেনলি রয়েছে কে? কংগ্রেস, কংগ্রেসই রয়েছে। এবার কংগ্রেসের যারা মেন নেতা ছিলেন, তখন একটা কংগ্রেস ওয়ার্কিং কমিটি ছিল। এই ওয়ার্কিং কমিটির মেম্বাররাই আর কি ব্যাপারটা নিয়ে ডিল করেছিলেন, আলোচনা করেছিলেন। এবং আমাদের ক্যাবিনেট মিশন যে ছিল, তখন ক্যাবিনেট মিশন এসেছিল 1946-এ, ওরাও কিন্তু এ ব্যাপারে খুব উদ্যোগ নিয়েছিল যে ভারতের একটা সংবিধান রচনা করতে হবে, কারণ ওরা বুঝতে পারছিল এবার আমাদের দেশ ত্যাগ করতে হবে। তাহলে দেশ ত্যাগ করতে হবে, কিন্তু যাই হোক একটা নতুন যখন দেশ হবে তারও তো একটা কিছু নিয়মকানুন দরকার। সেই জন্য ওই দায়িত্বটা কিন্তু তারা কি করলো, আমাদের হাতেই দিয়ে দিল। আমাদের হাতে দিয়ে দেওয়ার পরে আমাদের নেতারা মিলেই এবং মানবেন্দ্রনাথ রায়ের ওই মতেই কিন্তু একটা গণপরিষদ তৈরি করা হয়েছিল। ফার্স্ট আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদটার যে ফার্স্ট অধিবেশন বসে, সেটা হয়েছে 1946-এর 9 ডিসেম্বর। এটা বসেছিল হচ্ছে দিল্লির কনস্টিটিউশন হলে, ওখানে কিন্তু ফার্স্ট অধিবেশনটা বসেছিল। এটা তোমরা মনে রাখবে। তোমাদের আরেকটা কথা আমার বলা হয়নি, এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি কনস্টিটিউশন, এটাও কিন্তু তোমাদের ব্রড কোশ্চেনের চ্যাপ্টার। কিন্তু দুঃখের বিষয়, আমার খুবই বাজে লেগেছিল, 2000 সালের 11 মানে এই 11-এর কোশ্চেনে এটা কিন্তু শর্ট এসেছিল।
ব্রড হিসেবে আসে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা যাই হোক ব্রডটা এইভাবে ভেঙে ভেঙে যেহেতু পড়ানো হয়েছিল দেখে ওরা বেঁচে গিয়েছিল, নয়তো ওদের অবস্থা কিন্তু খুবই শোচনীয় হয়ে যেত। কারণ শর্ট তো একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, এবার ওরা তো পড়ে গেছে সবাই ব্রটে, কিন্তু এসছে পুরো শর্টে, পুরো একটা দুটো নয় তো 8 নম্বরের জন্য শিডিউল করা আছে। এই 8 নম্বর কিন্তু 8টা প্রশ্ন এসছে শর্ট প্রশ্ন এখান থেকে, সর্বনাশ। এমসিকিউ এসছে, এসসিকিউ এসছে। সেই জন্য তোমরা কিন্তু এভাবে খুঁটিয়ে খুঁটিয়েই পড়বে যাতে তোমাদের প্রবলেম না হয়। যেমন তোমাদের ফার্স্ট বলতেই পারে যে কোথায় প্রথম গণপরিষদের অধিবেশন বসেছিল, একদম একদম। এটা মাথায় রাখবে যে দিল্লির কনস্টিটিউশন হলে হয়েছিল 1946-এর 9 ডিসেম্বর ফার্স্ট অধিবেশন বসে, এবং আমাদের টোটাল অধিবেশন হয়েছিল তোমার সংবিধান রচনা করতে গিয়ে 11টা অধিবেশন। লাস্টেরটা হয়েছিল তোমার 1950 24 জানুয়ারি, কার্যকরী হওয়ার ঠিক ইমিডিয়েট আগে, মানে 11টা হয়েছিল। এবং এই যে গণপরিষদটা গঠন হলো, গঠনটা নিয়ে আমরা খুব একটা আলোচনা আজকে করছি না, রোলটাই বেশি করব, কিন্তু গঠনেও একটু বলে রাখা ভালো যে যখন এর গঠন হলো তখন কিন্তু তোমার 389 জন ছিলেন আর কি মেম্বার, তার মধ্যে মুসলিম লীগ ছিলেন, কংগ্রেস ছিল, বিভিন্ন রকম দল, বামফ্রন্ট, মানে গণপরিষদে বিভিন্ন দলের মেম্বারদের নিয়ে। কিন্তু ভাইটাল রোলটা করেছে গিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটি, কারণ ওদেরই মেজরিটি ছিল। সেই জন্য স্বাভাবিকভাবেই এটা নিয়ে মুসলিম লীগের সাথে বিশাল একটা ক্ল্যাশ, সেই জন্য কিন্তু ওরা একটা টাইম ওরা সরে আসলো। তারপরে তো 47 সালে যখন ভাগ হলো, কনস্টিটিউশনটা রচনা হয়নি, তখন মুসলিম মানে পাকিস্তানের একটা অংশ আলাদা হয়েই গেল, তখন এর সংখ্যা কমে গেল 1947 সালে 14ই আগস্টের পর থেকে। 15ই আগস্ট থেকে তো স্বাধীনতা পেয়ে গেল। তাহলে তখন আবার কি জনসংখ্যাটা কমে আসলো, শুধু কংগ্রেস ওয়ার্কিং কমিটি ভাইটাল ইয়েতে ছিল। এবং ভাইটাল ইয়েতে থাকাতে কি হলো, এই যে গণপরিষদের সংবিধানটা রচনা করতেও কিন্তু অনেকটা টাইম লাগেনি, কেন এত বড় একটা আমাদের দেশ, এতগুলো জনসংখ্যা, ভারত তো বেশ বড় দেশ, এর টাইম লেগেছিল মাত্র 2 বছর 11 মাস 18 দিন। এত বড় একটা সংবিধান যে এত অল্প সময় রচনা করা যায়, তার একটা মেন কারণই কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেজরিটি। এবং এখানে সেই অর্থে কোনো অপোনেন্টও ছিল না, সেইভাবে ছিল না, করার মতো বা কেউই তো ছিল না, অবজেকশনস রাইজ করবার মতো কিন্তু কেউই ছিল না। আর যখন ফার্স্ট অধিবেশন বসছে তখন তো একটা তোমার প্রেসিডেন্ট লাগবে, যিনি পুরো সভাটাকে পরিচালনা করবেন। এই কোশ্চেনটা যেমন এবছর এসেছিল, ওই যে ওদের পড়া ছিল দেখে বড়োর মধ্যে, এটা আমি লিখিয়েও দিয়েছিলাম ক্লাসেও, সেই জন্য ওরা পেরে গিয়েছিল। সেটা হচ্ছে কি বলেছিল যে সভাপতি, অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা, উনি ছিলেন 3 দিনের জন্য অস্থায়ী, এবং স্থায়ীকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ শর্মা, উনি হচ্ছেন এর স্থায়ী, পার্মানেন্ট সভাপতি ছিলেন গণপরিষদের, কিন্তু অস্থায়ী হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। এবারই পরীক্ষা এসেছিল অস্থায়ী সভাপতি কে ছিলেন, তার মানে কতটা খুঁটিয়ে কোশ্চেন, ডিটেইলে দেখা উচিত আর কি। হ্যাঁ, তার মানে ও যদি ডিটেল দিয়ে না পড়লেই তো কোশ্চেনটার আনসার দিতে পারতো না। কিন্তু আমি বলছি, আমিও কিন্তু কিছুটা পরিমাণে যেসব স্টুডেন্টরা একদমই পারছিল না বা কিছু, আমি অল্প হলেও একটু চেষ্টা করেছি হেল্প করবার, কেন ওদেরও তো কিছু করার নেই। ঠিক ঠিক, সবাই তো আর সবভাবে পারে না, অনেক একটু দুর্বলও থাকে, অনেক স্টুডেন্টরা একটু দুর্বল থাকে, তাদের একটু তো হেল্প আমাদের করা উচিত, নয়তো ওরা বা এই যে লিখবে বা কি করবে এটাই কিন্তু ওরা আবার জানা হয়ে যাবে, কিন্তু কোনোদিন ভুলবে না। ঠিক 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 ঠিক, এভাবেও কিন্তু শিক্ষা লাভ করা যায়। আচ্ছা, তাহলে এই যে গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসলো, প্রথম সভাপতিকে, প্রথম সভাপতি বললে কিন্তু তোমরা সচ্চিদানন্দ সিনহাকেই বলবে, আর যদি স্থায়ীকে তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ শর্মা। এবং গণপরিষদের এই যে আমরা পিতা বলছি ডক্টর বি.আর. আম্বেদকরকে, উনি কিন্তু নিজে বলছেন যে আই ওয়াজ অনলি এ হ্যাক, মানে আমি হচ্ছে জাস্ট একজন গ্রন্থ লেখক ছিলাম, আমি কিন্তু সংবিধান রচনা করিনি। আসলে কি, এই যে সংবিধানটা যখন রচনা হলো, গণপরিষদ কিন্তু পুরো দায়িত্ব যে নিজের হাতে নিয়েই সব করেছে তা কিন্তু নয়, ও কিন্তু 10টা কমিটি তৈরি করেছিল। যে কোনো কাজ করতে গেলে যদি এক একটা পার্ট করে করা যায় তাহলে দেখবে কাজটা অনেক সুষ্ঠুভাবে হয়, কিন্তু একা একা যদি কোনো কাজ করতে যাই সেই কাজটা পুরো পণ্ড হয়ে যায়। তা ঠিক সেরকম তার একটা মেইন কমিটি হচ্ছে খসড়া কমিটি। খসড়া কমিটি মানে মেন সংবিধানের সমস্ত খসড়াটাকে দেখেছে, মেন জিনিসগুলোকে খসড়া কমিটি করেছে। এবার এই খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন হচ্ছেন বি.আর. আম্বেদকর। এবং ওনাকে যখন বলা হচ্ছে যে আপনি সংবিধানটা রচনা করেছেন, এসব সবাই বলছেন, উনি কিন্তু এটাকে ডিনাই করেছেন। এখন জানি না, এটা নিয়ে বিশাল ডিবেট আছে, এটা আমি আর এখানে বলতে চাচ্ছি না, কিন্তু এটা নিয়ে বিশাল বিতর্ক আছে। উনি বলছেন যে আমি একজন গ্রন্থ লেখক,
কেন আমি তো ওখানে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বাররাই মেন ছিলেন, মানে নেহেরু ছিলেন, প্যাটেল ছিলেন, রাজেন্দ্র প্রসাদ ছিলেন, এনরা রয়েছেন। তারা কংগ্রেস ওয়ার্কিং কমিটি কিন্তু মেনলি করছে, কিন্তু আমি কিন্তু করছি না। এবং মজার কথা, আমি কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটিরও মেম্বার ছিলাম না। তাহলে আমি কি করে সংবিধানটা রচনা করি? আমি শুধু মন্ত্রিসভার সদস্য কিন্তু ছিলেন। হ্যাঁ, সেটা তো পরবর্তী সময়। কিন্তু উনি কিন্তু এইভাবে ওটাকে এড়িয়ে গিয়েছেন। হয়তো যেমন আমাদের অনেক কিছু সংরক্ষিত মানে রয়েছে, সংরক্ষণের মধ্যে রয়েছে, যে এই বিষয়টা কিন্তু ওনার জন্যই করেছিলেন। এই যে 343 নম্বর ধারা, 344 নম্বর ধারা, হ্যাঁ, ওনাকে কিন্তু অনেক কিছু খারাপ অবস্থার মধ্যে দিয়েও যেতে হয়েছে। ওনাকে সংস্কৃত পড়তে দেওয়া হয়নি, যেহেতু উনি মাহার বংশের ছিলেন দেখে। কুয়োতে জল নিতে গিয়ে উনি অবশ্যই ঠিকই বলছো তুমি। পড়েছি যে কুয়োতে জল নিতে গিয়ে ওনাকে রিফিউজ করা হয়েছে সামার ডেতে, গরমের দিনে স্কুলে পড়বার সময়। আমার আরও মনে আছে, ছোটোবেলাকার গল্পে পড়েছিলাম একই সঙ্গে বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বি আর আম্বেদকর, অ্যালং উইথ হিজ এল্ডার ব্রাদার, বড় ভাইকে নিয়ে। তো যখন রাস্তায় যেতে যেতে কার ড্রাইভার জানতে পারলো, গরুর গাড়িতে করে যাচ্ছিলেন, যে ওরা মানে দে বিলঙ্গিং ফ্রম দ্য লোয়ার কাস্ট ফ্যামিলি, লোয়ার কাস্ট হায়ার কাস্ট, এই ব্যাপারগুলো ভীষণভাবে তখন অ্যাক্টিভলি ছিল সমাজের মধ্যে। ওনাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, ব্যাগপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। মানে ইন্ডিভিজুয়ালি আম্বেদকর এই ধরনের সাফারিংসগুলো খুব করেছেন। এবং ওই জন্যই কিন্তু উনি ওই সংরক্ষণের কথাটা বলেছেন, যে হ্যাঁ, রিজার্ভেশনের কথাটা কিন্তু উনি। তবে ম্যাডাম, আজকে কিন্তু সমাজ অনেকটা পরিবর্তন হয়েছে, বিশাল। মানে অ্যাকর্ডিং টু সিচুয়েশন যদি আমি বলতে যাই যে আমি যদি জিজ্ঞেস করি যে প্রত্যেক রুলস আর রেগুলেশনস কি আজকে অ্যাপ্লিকেবল, হয়তো সেই অর্থে লিটারেলি এই তো আমাদের একটা তো কিছুটা চেঞ্জ হয়েই গেল, সেটা তো এই যে 370 নম্বর ধারাটা 35A, এই দুটো তো করাই হলো, এই দুটো তো বিশাল পরিবর্তন হয়েই গেল। তখন বলা হয়েছিল যে জম্মু কাশ্মীরের জন্য একটা বিশেষ ব্যবস্থা, কিন্তু 10 ইয়ার্স রিজার্ভেশন ছিল ম্যাডাম, ওই করে 10 করে বেড়ে কিন্তু এতটা দিন হয়ে গেছে। তাহলে এই যে গণপরিষদ কিন্তু আমাদের সংবিধান রচনার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করেছে, একটা ঐতিহাসিক ভূমিকা। কেননা আমরা তো নয়তো, এটা নিয়ে অনেক রকম সমালোচনা আছে ঠিকই, সেটা নিয়ে একটা বিতর্কিত বিষয়, কিন্তু আমার মনে হয় ওই রকম একটা পরিস্থিতি জাস্ট ব্রিটিশরা রয়েছে সেই সময় শুরু করছে, প্লাস ওরা চলে গেল, তারপরে যে একটা দেশকে চালাতে গেলে যে যে জিনিসগুলো দরকার, এটা তো অবভিয়াসলি তাদের একটা বিশাল ভূমিকা। এটা যদি না তৈরি হতো তাহলে আমাদের তো কিছুই জানতে পারতাম না। আমাদের যতটুকু অগ্রগতি তো এগুলোর ওপর বেস করেই তো হয়েছে, এগুলোকে তো আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু বিষয়টাকে আমাদের কি উচিত, যা যা করেছে বা কি কি হয়েছে, বিষয়গুলোকে আমাদের ডিটেলসে জানা উচিত, না জেনে বিষয়টাকে নিয়ে আমাদের বিতর্ক করা উচিত নয়। তাহলে এই গণপরিষদ কিন্তু সংবিধান রচনার ক্ষেত্রে এই যে এতদিন ধরে আলাপ আলোচনা করে লাস্টলি কী করলো, তোমার 1949-এর 26শে নভেম্বর কিন্তু সবাই মিলে সিগনেচার করে ওটাকে গ্রহণ করলো। গ্রহণ করার পরে এবার একটু টাইম নিয়ে, যেহেতু আমাদের 26শে জানুয়ারিটা কেন করলো তারও একটা কারণ আছে। 1930-এ 26শে জানুয়ারি সেই পতাকা উত্তোলন হয়েছিল। এই দিনটাকে কিন্তু আমরা খুব একটা মনে রাখবো না, যাতে আমরা মনে রাখি সেই জন্য, যদিও মানুষরা এখন নেই ওনরা, কিন্তু আমার এটা মনে হয় এই জিনিসটা বা কিছুটা আমরা আইডিয়াও করেছি বা পড়েছিও কিছুটা, যে ওই দিনটাকে মনে রাখার জন্যই কিন্তু 2 মাস পিছিয়ে কিন্তু কার্যকরীটা করলো 26শে জানুয়ারি, এবং ওটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ডিক্লেয়ার করা হলো, যে আমাদের জনগণেরই দিবস, একটা তন্ত্র এটা ভারত, সেই হিসেবে ডিক্লেয়ার করে গণপরিষদ সেদিনই সংবিধানটাকে কার্যকরী করল। তাহলে গণপরিষদের একটা বিশাল রোল রয়েছে এই সংবিধান রচনার ক্ষেত্রে। ঠিক, বেশ, খুব সুন্দর আজকে আলোচনা হচ্ছে, আমার ভালো লাগছে, অনেক কিছু জানতেও পারছি। আমরা চলে আসছি পরের কোয়েশ্চেনে তোমাদের জন্য। দেখো, আবারও বলছি যে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু উইদাউট এনি হেজিটেশন করতে পারো। এই চ্যাপ্টার থেকে হলে ভালো হয়, তাহলে আমরা রিলেশনটা করতে পার, মানে একসঙ্গে আমরা আলোচনায় আসতে পারবো। 5 নম্বর দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনার বিষয়ে আলোচনা করো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি ম্যাডাম বলুন। হ্যাঁ, প্রস্তাবনা হচ্ছে কি, দেখো প্রত্যেকটা জিনিসেরই একটা, যদি কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি তার একটা সব কিছুরই একটা ভূমিকা থাকে বা ইন্ট্রোডাকশন থাকে বা একটা মুখবন্ধ থাকে। যেমন আমরা ভারতের সংবিধান পড়ছি, তার আগে আমরা কি টোটাল সংবিধানটা নিয়ে আলোচনা করছি, যে সংবিধানগুলো কি, তারপরে আমরা ভারতের সংবিধানে কিন্তু ঢুকলাম। তাহলে এই যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের মুখবন্ধ। এই প্রস্তাবনার আইডিয়াটা, মানে আমাদের ভারতের সংবিধানের কিন্তু একটা প্রস্তাবনা রয়েছে,
সেটা আর মানে জানার আগে আমার জানা দরকার এই আইডিয়াটা আমরা কোন দেশ থেকে নিয়েছি। আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেই নিয়েছি। আর আমাদের দেশের সংবিধানে না মেইন প্রভাবটা পড়েছে কার কার? আমেরিকার ব্রিটেন। ব্রিটেন যেহেতু 200 বছর ধরে আমাদের দেশে রয়েছে, ওই জন্য ওদের কনস্টিটিউশনের ব্যাপারটা আমরা জেনেছি। ওই কারণেই আমাদের কিছু কিছু জিনিস আমাদের অলিখিত রয়ে গেছে। প্লাস আমেরিকার একটা বিশাল প্রভাব, কারণ তখন তো টোটাল বিশ্বকে কে চালাচ্ছে? আমেরিকা চালাচ্ছে। আমেরিকার যদিও আমাদের বলতে পারি আমাদের তখন তো রাশিয়াও ছিল, কারণ দুজনের মধ্যে তো একটা ঠান্ডা লড়াইও চলছে। কিন্তু রাশিয়া থেকে আমরা কিন্তু আমেরিকা, যেহেতু ব্রিটেনের মধ্যে আমরা ছিলাম, ব্রিটেন একটু আমেরিকা ঘেঁষা, ওই জন্য ওই আমেরিকার একটা প্রভাব আমাদের দেশেও পড়েছিল। এই দুটো সংবিধান থেকে আমরা বিষয়টা নিয়েছিলাম এবং আমেরিকার সংবিধানের কিন্তু প্রস্তাবনা ছিল। ওই প্রস্তাবনাকে ভিত্তি করেই কিন্তু ভারতের প্রস্তাবনাটা রচিত হয়েছে। এবং এই প্রস্তাবনা একটা ভাইটাল জিনিস। ধরো আমাদের সংবিধানে যে যে বিষয়গুলো রয়েছে টোটাল জিসটা রয়েছে ওখানে, বা অনেক কিছু যদি আমরা সংবিধানে না বুঝতে পারি সেটাকে কিন্তু ও আবার বুঝিয়ে দেয়। ওটাকে যদি প্রস্তাবনায় যদি তুমি ঢুকে যাও, প্রস্তাবনায় হয়তো ওই বিষয়টা আবার একটু ডিটেলসে রয়েছে। সেই জন্য আমাকে প্রস্তাবনাটাও জানতে হবে। এবং প্রস্তাবনায় কিন্তু ভারতের কি ধরনের রাষ্ট্র হচ্ছে, মানে প্রস্তাবনা যেমন আমরা প্রথমেই ডিক্লেয়ার করেছিলাম আমরা ভারতের জনগণ একটা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আমরা শপথ গ্রহণ করছি এবং সাম্য, মৈত্রী, সৌভ্রাতৃত্ব মানে বা স্বাধীনতা এবং এই যে আমাদের ন্যায় বিচারের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছি, এই যে বিষয়টা এটা কিন্তু প্রস্তাবনাতেই প্রথমেই ঘোষণা করেছি প্রত্যেকটা জনগণের উদ্দেশ্যে। মানে প্রত্যেকটা জনগণ মানে কেউ গণপরিষদের ওরাই করেছিলেন, যারা সদস্য ছিলেন। মানে আবার কি গণপরিষদের ওখানে আমাদের আরেকটা জিনিস আমরা বলতে পারি, গণপরিষদটা বলছে গণপরিষদ মানে জনগণের পরিষদ, তো সেই হিসেবে প্রস্তাবনা। কিন্তু আবার একটা মজার জিনিস, তখন ভোটাধিকার ছিল মাত্র 14%-এর, মানে 14% নাগরিকের কিন্তু ভোটাধিকার ছিল। কিন্তু তাদের প্রতিনিধিরাই কিন্তু গণপরিষদে যাচ্ছে, তার মানে জনগণের সবাই কিন্তু ইনডাইরেক্টলি ওখানে থাকতো না। তাহলে প্রস্তাবনাটাও কিন্তু যাই হোক আমরা এটা তো ঠিক, আমাদের সবাই তো সবকিছু জানি না। এই যে ধরো আমি তোমাদের সংবিধানটাকে বোঝাচ্ছি, তোমরা আজকে বুঝতে পারছো হয়তো কিছুটা, কিন্তু আমি যদি না বলি বা তোমরা বই পড়বে এরপরে, এইভাবেই তো আমাদের জানতে হবে। ঠিক ওটাও তাই, আমাদের কয়েকজন আমাদের নেতৃত্ব দিয়েছেন, তাদের মাধ্যমে আমরা বিষয়টাকে জেনেছি সেই টাইমে। আর প্রস্তাবনায় যেটা রয়েছে মেইন জিনিসটা, ভারত হচ্ছে একটা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এই যে মেইন কথা, এই যে পাঁচটা কথা তো রয়েছেই, এছাড়াও ন্যায় বিচারের কথা রয়েছে, যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক একটা ন্যায় বিচার থাকবে সমাজে, একটা স্বাধীনতা থাকবে নাগরিকদের, যেমন সমস্ত কিছু সে যাতে চলতে পারে ঠিকমতো, সে যাতে ঠিকমতো কথা বলতে পারে, স্বাধীনতা। তবে সাম্য থাকবে, সবার সমান অধিকার। আর একটা কি, সৌভ্রাতৃত্ব বা মৈত্রীর কথা বলা হয়েছে। এবার দেখো এই যে প্রস্তাবনাটা পড়তে গেলে তোমাদের প্রত্যেকটা বিষয়কেই কিন্তু একটু ডিটেলসে আলোচনা করতে হবে অল্প অল্প করে, যে সার্বভৌমিকতা বলতে কি বুঝিয়েছে, সমাজতন্ত্র বলতে কি বুঝিয়েছে। তার মধ্যে যখন প্রথম সংবিধানটা রচনা হয় তখন কিন্তু এই 5টা ওয়ার্ড ছিল না। সাম্য, এই সার্বভৌমিকতা ছিল, গণতন্ত্র ছিল আর প্রজাতন্ত্র ছিল। কিন্তু এই সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা এটা কিন্তু ছিল না। এটা কিন্তু অনেক পরে আমাদের প্রস্তাবনায় যুক্ত হয়েছে 1976 সালে 42তম সংশোধনের মধ্য দিয়ে। এবং তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন কে? মিসেস গান্ধী, ইন্দিরা গান্ধী ছিলেন। ওনার টাইমে কিন্তু এই 42তম সংশোধনের মধ্য দিয়ে কিন্তু এই শব্দগুলো এর সাথে জড়িত হয়েছে। এবার সার্বভৌমিকতা তো আমরা আগের দিনই পড়েছি যে রাষ্ট্র সার্বভৌমিকতা যতক্ষণ না পাচ্ছে একটা ভূখণ্ড, ততক্ষণ কিন্তু সে রাষ্ট্র হবে না। তাহলে ভারত হচ্ছে একটা সার্বভৌম, মানে কি সে অভ্যন্তরীণ বাহ্যিক দুটোর দিক থেকেই সে স্বাধীন, সে কারোর অধীনে নয়। সমাজতন্ত্র ব্যাপারটা একটু বোঝা দরকার, যে চীন যেভাবে সমাজতন্ত্র বা কিউবা যে সমাজতন্ত্র বা ভিয়েতনাম সমাজতন্ত্র, আমাদের ভারত কিন্তু সেই অর্থে সমাজতন্ত্র নয়, মানে রাষ্ট্রীয় সমাজতন্ত্র নয়। কিন্তু রাষ্ট্রীয় সমাজতন্ত্র হলে কি হতো, আমাদের সমস্ত প্রপার্টি রাষ্ট্রের থাকতো, মানে ব্যক্তিগত থাকতো না, বা সমস্ত কিছু রাষ্ট্রের উদ্দেশ্যে আমাদের অর্পণ করতে হতো। চীনে আছে, তারপরে তোমার ভিয়েতনাম, কিউবা এতে রয়েছে, রাশিয়াতে একটা টাইম ছিল যখন সমাজতন্ত্র ছিল। কিন্তু আমাদের দেশে যেটা করেছেন, নেহেরুর ইচ্ছে ছিল, নেহেরুর সমাজতান্ত্রিক ধারণাটা আমরা পড়েছি অনার্স পড়তে গিয়ে, খুবই ইন্টারেস্টিং। উনি কিন্তু এদিকে কংগ্রেসে ছিলেন, কিন্তু তার মধ্যে থেকে কিন্তু সমাজতান্ত্রিক চিন্তাধারার সূত্রপাত ঘটিয়েছিলেন।
কিন্তু উনি চেয়েছেন কি, যে সমাজতন্ত্রের মধ্যে দিয়ে জনগণের কল্যাণ করা হোক, যাতে সবাই সমানভাবে সব কিছু পায়। এই জন্য তিনি মিশ্র অর্থনীতির কথা বলেছিলেন। মানে শুধু সরকারি যে থাকবে তা নয়, বেসরকারিকরণও থাকবে, এই সমস্ত মিলে একটা মিশ্র সংস্কৃতির কথা কিন্তু তিনি আমাদের দেশে বলেছেন। এইভাবে সমাজতন্ত্রকে তিনি তুলে ধরেছেন। সেটাকেই কার্যকরী করেছিলেন হচ্ছেন মিসেস গান্ধী। ধর্মনিরপেক্ষতা মানে কি, যে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, সব ধর্মই তার কাছে সমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ সুবিধা পাবে। এবং এটা কিন্তু শুধু প্রস্তাবনায় আছে যে তা নয়, ধর্মনিরপেক্ষতার কথাটা আমাদের মৌলিক অধিকারেও রয়েছে 25 থেকে 28 নম্বর আর্টিকেলে। পুরো ডিটেলসে তোমরা পরে পড়বে, তোমাদের এই চ্যাপ্টারে তো রয়েছে, ক্লাস 11-এ তোমরা পরে পড়তেই পারবে। তারপরে হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে কি, যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ শাসন কার্যের সাথে জড়িত। আমরাও তাই, আমরা প্রত্যক্ষভাবে নয়, আমরা পরোক্ষভাবে আমাদের প্রতিনিধিদের মধ্য দিয়ে শাসন কার্যের সাথে জড়িত। 326 নম্বর ধারায় আমাদের কি রয়েছে, ভোটাধিকার। আমরা প্রত্যেকেই কিন্তু ভোট দিতে পারি, ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নিযুক্ত করতে পারি। এই যে সামনে আমাদের ইলেকশন রয়েছে, তোমরা এই জিনিসটা খুব ভালো করে দেখবে, কারণ তোমাদের কিন্তু এই রাজনৈতিক দলঠলগুলো রয়েছে, নির্বাচন রয়েছে। তাহলে তোমাদের সামনে ইলেকশন নিয়ে যদি কিছু আইডিয়াটা পড়ো, পেপার টেপারগুলো একটু পড়ে নাও, সংবাদগুলো দেখো ঠিক মতো, তাহলে তোমাদের আইডিয়াটা হয়ে যাবে। তাহলে সেই জন্য আমি বলতে পারি ভারত হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আচ্ছা, তারপরে হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র, এটাকে কাকে বলি আমরা? আমাদের যিনি রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি। যে দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত, মানে জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যেমন আমাদের রাষ্ট্রপতি কিন্তু পরোক্ষভাবে, আমরা ডাইরেক্ট কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে যাই না। তাহলে আমাদের রাষ্ট্রপতি কি পরোক্ষভাবে নির্বাচিত, কিন্তু নির্বাচিত তো উত্তরাধিকার সূত্রে মনোনীত নন। সেই জন্য আমাদের এই দেশটাকে বলা হচ্ছে কি প্রজাতান্ত্রিক বা সাধারণতান্ত্রিক, মানে জনসাধারণের দেশ। যেমন ব্রিটেন কিন্তু উত্তরাধিকার সূত্রে রাজা বা রানী ক্ষমতাপ্রাপ্ত, কিন্তু প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয়। তাহলে এই কথাগুলো বলা হয়েছে। এছাড়াও সামাজিক রাজনৈতিক দিক থেকে একটা ন্যায় বিচার, স্বাধীনতা, মানে আমাদের সবাই যাতে ঠিক মতো চলাফেরা করতে পারি, আমাদের ইচ্ছে মতো কিছু বলতে পারি, যে কোনো আমার বৃত্তি গ্রহণ করতে পারি, এই বিষয়ে কিন্তু স্বাধীনতার কথাও বলা হয়েছে, যদিও এটাও আমাদের মৌলিক অধিকারের মধ্যেই আছে 19 থেকে 22 নম্বর ধারায়। তারপরে হচ্ছে সাম্যের অধিকার, মানে সবার সমান যাতে চলতে পারি, সমান সুযোগ সুবিধা পাই, সেটা হচ্ছে সমতা। সমতাও কিন্তু তোমাদের 14 থেকে 18 নম্বর ধারায় মৌলিক অধিকার হিসেবেও স্বীকৃত রয়েছে। এছাড়াও তোমাদের যাতে সৌভ্রাতৃত্ব, আমরা যাতে সবাই, বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষ রয়েছে ভারতবর্ষে, এই মানুষরা সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি, এই জন্য কিন্তু সৌভ্রাতৃত্বের কথাও কিন্তু প্রস্তাবনায় বলা হয়েছে। তার মানে কি, প্রস্তাবনা কিন্তু দার্শনিক একটা ভিত্তি, সংবিধানের বিশাল একটা দিক আমাদের নির্দেশ করেছে, কিন্তু এটা কিন্তু নিয়ে বিশাল একটা সমালোচনাও হয়েছে। দেখো, যে জিনিসগুলোর কথা আমরা বললাম, বিশেষ করে এই যে ন্যায় বিচার, সাম্য, মৈত্রী, এই যে এর কথাগুলো, আমরা যদি ভারতের দিকে তাকিয়ে দেখি আজকে, সবগুলো কি ঠিক মতো বাস্তবায়িত হচ্ছে? একদমই হচ্ছে না। আজকে ধর্মীয় বিভেদ একটা চূড়ান্ত অবস্থায় পৌঁছেছে, ধর্মীয় মতানৈক্য, মানে সেটা কেউ কিন্তু নিজের মতো করে কথা আমরা বলতেও পারি না। আমি হয়তো এখন এই কিছু একটা বলে ফেলবো, হয়তো বলে ফেললাম কিছু, কোন একটা রাজনৈতিক দল ধরে নিল, তার মানে সে হচ্ছে ওই রাজনৈতিক দলের হয়েই কথাটা বলছে। কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসে রয়েছে বা প্রস্তাবনায় যে বিষয়গুলো সম্পর্কে আমাদের নির্দেশ দিয়েছে, এই বিষয়গুলো তো আমরা জানি না। ওই জন্যই কিন্তু আমাদের এইভাবে প্রতিটা পদে পদে আমাদের কিন্তু বাধার সম্মুখীন হতে হচ্ছে। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে, যে ধরো তোমার ন্যায় বিচার কি পাচ্ছে মানুষ? কখনোই পাচ্ছে না। সবসময় কিন্তু আমাদের দেশে বলো বা যেখানে একটা কিন্তু রাজনৈতিক দল বলো বা অর্থ বলো, তাকে কিন্তু কন্ট্রোল করছে, ঠিক একদম প্রচন্ড পরিমাণে কন্ট্রোল করছে। মানে এটা আমি চারপাশ দেখে আমার মনে হচ্ছে, নয়তো কিন্তু এত বৈষম্য আসতো না। আমার যেমন মনে হয় কি, বৈষম্য দরকার, বৈষম্য ছাড়া কিন্তু, বৈষম্যের মধ্য দিয়েই কিন্তু সমতা আনা যায়, তাই না? একটা মানুষ যখন পিছিয়ে আছে, তাকে তো তোমাকে কিছু ফেসিলিটি দিতেই হবে, নয়তো সে কি করে এগিয়ে যাবে, তোমার সমান হবে। তার মানে কি, বৈষম্যের মধ্যে দিয়েই কিন্তু সাম্যটা আসবে। কিন্তু সেটা করতে গিয়ে আমরা কি করছি, যে হয়তো একটু বেশি রয়েছে তাকে ওই সুযোগটা আমরা দিয়ে দিলাম।
অথবা হয়তো তার ক্ষমতা বলে সে সুবিধাটা নিয়ে নিল। বেশিরভাগ এটা হয় বেশিরভাগ। পলিটিক্যাল উইল, পলিটিক্যাল পাওয়ার, মাসেল পাওয়ার, ম্যান পাওয়ার, এসব তো ন্যাচারালি ম্যানিপুলেশন। হ্যাঁ, আমি দেখেছি আমার পার্সোনালি অনেক কিছু, আমি মানে ডিটেলস বলবো না, আমি হয়তো কোনো একজন দল হয়তো আমার বাড়িতে এসছে বা কিছু, আমি হয়তো বললাম যে এটা আমার মনে হচ্ছে এটা এটা করা উচিত, বলে ফেলেছি হয়তো, সঙ্গে সঙ্গে বললো তার মানে মনে হয় এবার ভোটটা মনে হচ্ছে ওই দলকে মনে হয় দেবে, সেই জন্য বলছি। কিন্তু আমার তো 19 নম্বর আর্টিকেলটা তো আমার জানা উচিত প্রত্যেকে, ওখানে তো আমার বাক স্বাধীনতাটা রয়েছে, তাহলে তো আমি বলতে পারি, আমার তো নিজের চিন্তা করার স্বাধীনতা আছে, কিন্তু সেগুলো আমরা পাচ্ছি না। আসলে আমরা এই প্রস্তাবনা ঠানাগুলো আমরা ঠিক ঠিক মতো কিন্তু পড়ছি না কেউই, বা সংবিধানটাকে আমাদের কারোর কিন্তু আইডিয়া নেই। আজকে আমরা হয়তো স্টুডেন্টদের ধরে বেঁধে পড়াচ্ছি, এই অবস্থাটা দেখা দিয়েছে। তারপরে ধরো আমরা বলছি সৌভ্রাতৃত্ব, এটা তো আমার এখন বলতে লজ্জাই লাগে। সৌভ্রাতৃত্ব কি পরিমাণে দাঙ্গা হাঙ্গা চলছে এক একটা অঞ্চলকে বেশ করে, এই যে অবস্থাটা, এই অবস্থাটার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, পটভূমিতে দাঁড়িয়ে আমার সৌভ্রাতৃত্বের কথা বলতে গিয়ে কিন্তু খুবই কষ্ট হয়। আসলে দেখো, যখন সংবিধান রচনা করছেন ওনারা কিন্তু অনেকটা স্ট্রাগল করে দেশকে স্বাধীন করেছেন। ওরা কিন্তু ভাবেননি যে আমাদের নিজেদের মধ্যেই আবার একটা বিশাল গন্ডগোল হতে পারে। এই আইডিয়াটা কিন্তু ওনারা ওই অবস্থায় দাঁড়িয়ে কখনোই ভাবতে পারেননি। মানে সিচুয়েশনটাও কিন্তু সেরকম ছিল না। মানে এই যে মাল্টি পার্টি সিস্টেম, সংবিধানটা তৈরি হলো মাল্টি পার্টি সিস্টেম অনুযায়ী, কিন্তু মাল্টি পার্টি অ্যারাইজ হতে পারে এইভাবে এবং তার স্ট্রেনদেন হতে পারে, সেটা ন্যাচারালি ভাবার কোনো জায়গাও নেই। কারণ কংগ্রেস তখন ওয়ান অ্যান্ড অনলি ছিল, সাবস্টিটিউট সেই অর্থে কেউই ছিল না। আর আজকে কংগ্রেস ভেঙে 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 এতগুলো দল তৈরি হয়েছে। তাহলে এই যে দেখো, তখনকার ওনরা কতটা আশা নিয়ে এগুলো করে গেছেন, কিন্তু আমার দুঃখ হচ্ছে ওইগুলোকে আমরা ধরে রাখতে পারছি না। মানে প্রস্তাবনায় যে এত সুন্দরগুলো কথাগুলো রয়েছে, আজকে ধরো আমাদের তর্ক করতে গেলেও তো প্রস্তাবনাটা ভালো করে জানতে হবে বা কিছু, কিন্তু অনেকেই অনেক কিছু বলে দেয়। আমি এই যে খবরে অনেক সময় শুনি হয়তো বিভিন্ন তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু অনেক কিছু তো মেনে নেওয়া যায় না, কারণ তখন মনে হচ্ছে উনি হয়তো ঠিকমতো কনস্টিটিউশনটাকে না পড়েই এসছেন, উনি যে তর্কটা করছেন। এই যে ব্যাপারটা, তার মানে কি প্রস্তাবনার মধ্যে আমাদের একটা বলতে পারো দার্শনিক ভিত্তি, সংবিধানের দার্শনিক ভিত্তিটা কিন্তু আমাদের প্রস্তাবনা, যার মধ্যে কিন্তু টোটাল মানে সংবিধানের পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে, মানে ছোট করে পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে। যেমন আমরা একটা রচনা পড়ি, ভূমিকার মধ্যে দেখবে পুরো জিসটা থাকে, ঠিক এই প্রস্তাবনাটাও কিন্তু তাই, একটা মুখবন্ধ, সংবিধানের মুখবন্ধ। একদমই। আমি পরের কোয়েশ্চেনে আসব। পরের কোয়েশ্চেন আমার মনে হয় যে এটাই আজকের শেষ প্রশ্ন। ভারতের সংবিধানের মুখ্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো। সংবিধানের মুখ্য বৈশিষ্ট্যগুলো কি কি, সেগুলো আমার মনে হয় জেনে রাখা প্রয়োজন। জেনে নাও ম্যাডামের থেকে। এটা একটা তোমাদের বিশাল প্রশ্ন, প্রশ্নটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু লিখলে কি হবে, যতটা লিখতে পারবে তোমার দেশকে ততটা বেশি করে জানবে, বা তোমার অধিকারটাকে ততটা বেশি করে তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে। আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি যে আমাদের সংবিধানটা কবে রচনা হলো। সংবিধানের বৈশিষ্ট্য লেখার আগে সংবিধান কি একটু লিখে নেবে। যেমন বলতেই পারো যে একটা দলিল বলতে পারি, একটা লিখিত বা অলিখিত দলিল, যার মধ্যে একটা রাষ্ট্র পরিচালনার সমস্ত বিষয়গুলোর উল্লেখ থাকে। ছোট করে এইভাবেই তোমরা লিখে নিলে, কারণ ফট করে আমি ভারতের সংবিধানে ঢুকে গেলাম তা নয়। তারপরে বললে যে আমাদের দেশের সংবিধানটা গৃহীত হয়েছে কবে, সেটাও বলে নিলে যে গণপরিষদ কর্তৃক 1949-এর 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং এটি কার্যকরী হয়েছে 1950-এর 26শে জানুয়ারি। এবং বিশাল একটা ধারা উপধারার সমাহার হচ্ছে আমাদের সংবিধান। এবার নিচে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম বলে যদি শুরু করো একটা ইন্ট্রোডাকশন দিয়ে, তার কোশ্চেনটা অনেক বেশি সুন্দর হবে, অনেকটা তার একটা ওয়েট থাকবে। এবার আমরা যে বিষয়গুলোতে দেখব, মেইন যে বিষয়টা, যে পৃথিবীর মধ্যে, এটা থেকেও কিন্তু খুব শর্ট প্রশ্ন আসে, সবচেয়ে বৃহৎ আর জটিল সংবিধান কোনটা? তোমাকে যদি প্রশ্ন করে, তাহলে তুমি ওই একটা দিকে কিন্তু আমরা খুব এগিয়ে, চোখ বন্ধ করে বলবো ভারত। ভারতের সংবিধান মানে এত ধারা উপধারা, কি বলবো তোমাদের। যখন প্রথম সংবিধানটা রচনা হয় 395টি ধারা, প্রচুর উপধারা, তারপরে হচ্ছে তোমার 8টা তফসিল ছিল, মানে 8টা যে এলাকাগুলো ছিল আর কি, তফসিল মানে কি আবার বিবরণ দিচ্ছে বিষয়গুলোকে নিয়ে সেরকম। তাহলে এতগুলো জিনিস ছিল, প্রচুর উপধারা রয়েছে। আর এখন তো, এবং তখন ছিল যে অংশ থাকে,
সেরকম 22টা অংশ ছিল আর কি সংবিধানের, এরকম বিষয় রয়েছে। তার মানে কি একটা বৃহৎ আর জটিল, যত বড় হবে দেখবে জটিলতা ততই বাড়বে। দেখবে কোনো কাজ যদি আমরা দুজনে করি অনেক বা তিনজনে, একাও যেমন করা যায় না, আবার দুজন তিনজনের বেশি হয়ে গেলে কিন্তু আবার সঙ্গে সঙ্গে কাজটা করতে দেরি হয়ে গেল, কেন বলো তো? ওইটা নিয়ে আবার বিতর্ক, ও বলবে এটা করো, ও বলবে এটা কর, তো ও বলবে ওটা কর। তো ঠিক সংবিধানটাও কিন্তু তাই, এত বিশাল সংবিধান, মানে 395টি ধারা, এখন তো সে প্রায় 480টার মতো আর্টিকেল হয়ে গেছে। তারপরে হচ্ছে এখন 25টা অংশ রয়েছে, তফসিলের সংখ্যাও বেড়ে গেছে, 12 হয়ে গেছে। তার মানে একটা বিশাল অংশ। তাহলে এই যে সংবিধানের কোথায় কি রয়েছে জানাটা কিন্তু আমার পক্ষে খুবই টাফ, যে কোন অংশে কোথায় কি রয়েছে। সেটা যখনই টাফ, তাকে নিয়ে যখন আমরা একটা সংশোধন করতে যাচ্ছি, সেটা নিয়ে করতে গেলে আমাকে ওই বিষয়টা ডিটেলসে যেতে হচ্ছে, তার মানে একটা জটিলতা বেড়ে যাচ্ছে। ওই জন্য বলা হচ্ছে কি, প্রথম যে বৈশিষ্ট্যটা তোমরা লিখবে, বৃহৎ আর জটিল সংবিধান। কেন? এতগুলো ধারা উপধারা রয়েছে, এই জন্য একটা বিরাট, প্লাস এতগুলো ধারা উপধারা থাকাতে তার মধ্যে একটা স্বাভাবিকভাবে জটিলতারও বৃদ্ধি পেয়েছে। এটা একটা গেল। তারপরে তুমি বলতে পারো যে আমাদের দেশের সংবিধানটা কি ধরনের, যেটা আমরা পড়লাম কিছুক্ষণ আগে, যে প্রকৃতিগতভাবে কীরকম আর সংশোধনের দিক থেকে কীরকম। আমাদের দেশের সংবিধানটা কিন্তু সব কিছুর একটা মিশ্রণ। তুমি বলবে লিখিত, মেন লিখিত, কিন্তু এর কিন্তু একটা অলিখিত অংশও রয়েছে। তার মানে আমরা বলতে পারি কি, সংবিধানটা লিখিত আর অলিখিতের একটা মিশ্র রূপ। কেননা যেমন লিখিত অংশ রয়েছে, আমরা অনেক কিছুই আমরা আছে বিবর্তনের মধ্য দিয়ে, যেন ধরো এই যে বিবাহ টিবাহগুলো, এগুলো কিন্তু একটা টাইম প্রথা ছিল, কিন্তু এখন কিন্তু আইনি রূপ পেয়েছে, এগুলো কনস্টিটিউশনের মধ্যে ঢুকে যাচ্ছে। বা দল ব্যবস্থা, দল ব্যবস্থা কিন্তু আমাদের কখনোই সংবিধানে আগে ছিল না। এখনও যে অমুকভাবে দলের কথার সংবিধানে রয়েছে তা কিন্তু নয়। কিন্তু 52তম সংশোধনের মধ্যে দিয়ে 1985-এ করলো তোমার দলত্যাগ বিরোধী আইন আনলো, যে যখন তখন দল ত্যাগ করা যাবে না। যদিও এই আইনটাও দেখতেই পাচ্ছ বর্তমানে খুব একটা কার্যকরী নয়, যে কোনো সময় লোকে দল চেঞ্জ করে, কিন্তু আমরা তো জানি না জনগণরা যে ওটা রয়েছে ওখানে। এই দলত্যাগ বিরোধী আইন করে কিন্তু তার মানে ইনডাইরেক্টলি দলকে সে মেনেই নিচ্ছি, দল ব্যবস্থাটাকে ঢোকাচ্ছে। তার মানে এই যে জিনিসগুলো পরে আরও ঢুকছে, বা স্থানীয় স্বায়ত্তশাসন, মিউনিসিপ্যালিটির বিষয় টিষয়গুলো পরে অনেক কিছু ঢুকেছে, এইভাবে আরও ক্রমশ বেড়ে গেছে। তাহলে আমাদের এই যে লিখিত যেমন রয়েছে, এগুলো তো আগে অলিখিত অংশ ছিল, তাহলে লিখিত অলিখিতর একটা মিশ্রণ, এটা একটা পয়েন্ট করবে। সব ছোট ছোট করে করেই পয়েন্ট করে নেবে, তাহলে তোমার মনে রাখতেও সুবিধা হবে, প্লাস জিনিসটা সম্পর্কে যিনি খাতাটা দেখবেন তারও বেশ মজা লাগবে দেখতে, আনন্দ পাবেন দেখতে, যা কত সুন্দর সুন্দর করে করে পয়েন্ট করে করে লিখেছে। তারপরে যখনই লিখিত অলিখিত লিখবে, এরপরে কিন্তু অন্য আর একটা বৈশিষ্ট্য নিয়ে আসবে না, তখন কিন্তু তুমি অবশ্যই সুপরিবর্তনীয়তা দুষ্পরিবর্তনীয়তার মিশ্রণ লিখবে, কারণ ওটার সাথে ওটা রিলেটেড। কেন লিখিত অলিখিত লিখছো, তারপরে এটাই আসবে যে সংবিধানটাকে কিভাবে সংশোধন করা যায়। সংশোধন করতে গেলে যেটা লিখিত অংশ, সেটা অবভিয়াসলি অনেকটা টাইম লেগে যাবে, আবার যেটা অলিখিত সেটা করতে বেশি একটা টাইম লাগবে না। সেই জন্য ভারতের সংবিধান কিন্তু দুটোরই মিশ্রণ, পরিবর্তনীয়তা আর দুষ্পরিবর্তনীয়তা, দুটোর আমরা মিশ্রণ রূপ দেখতে পাই। ঠিক আছে, তাহলে 3টে পয়েন্ট কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। তারপরে যেটাতে আসবে এবার ভারতের প্রকৃতিটা হিসেবে কি লেখা আছে। ভারতের প্রকৃতি হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থা মানে কি, যেখানে দু ধরনের সরকার থাকে, একজন নামে মাত্র আর একজন কি প্রকৃত। নামে মাত্র কে রয়েছেন আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রকৃত কি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ, প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। প্লাস আর একটা জিনিস সংসদীয়তে খুব ইম্পর্টেন্ট, আইন আর শাসন বিভাগের গভীর সম্পর্ক। আমাদের যেমন এই যে ইলেকশন হবে, সামনে বিধানসভা ইলেকশন, বিধানসভা হচ্ছে আমাদের প্রত্যেকটা রাজ্যের আইনসভার নিম্নকক্ষ। বিধানসভা যে মেজরিটি পাবে সেই কিন্তু শাসন কার্যে যাবে, সেই মুখ্যমন্ত্রী হবে, সেই আদার্স মন্ত্রীরা হবে। তার মানে এই যে আইন আর শাসন বিভাগ একটা ডিপলি রিলেটেড, এটা সংসদীয় শাসন ব্যবস্থার একটা বৈশিষ্ট্য, এটা বলবে। তারপরে চলে গেলে গঠনগত দিক থেকে ভারত কীরকম। ভারত হচ্ছে কিন্তু একটা যুক্তরাষ্ট্র, যদিও যুক্তরাষ্ট্র বলি আমরা যেহেতু ক্ষমতা বন্টন রয়েছে কেন্দ্র রাজ্যের মধ্যে, 3টে তালিকার মধ্য দিয়ে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকার মধ্য দিয়ে আমাদের ক্ষমতাগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু
আমরা অনেক ব্যাপারে আমরা আগের দিনও আলোচনা করেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ারটা কিন্তু অনেকটা বেশি। ওই জন্য আমরা বলি কি ভারত পুরোপুরি যুক্তরাষ্ট্র নয়। কেসিভার যেমন ভারতকে বলেছেন কি কোয়াসি ফেডারেল কনস্টিটিউশন, মানে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এটা নিয়েও বিশাল বিতর্ক রয়েছে একটা, কিন্তু এরকম বলেছেন, তার মানে তো কথাটা উঠেছে আধা যুক্তরাষ্ট্র হিসেবে, এটা একটা বলবে। তারপরে চলে যাবে মেইন যেটায়, এগুলো গঠন হয়ে গেলে বা তোমাদের নাগরিকদের বিষয়ে ঢুকে যাবে, যে আমরা কি ধরনের নাগরিকতা পাই। এই টপিকগুলো কিন্তু আবার ডিটেলসে তোমাদের নাগরিকতা ব্যাপারটা এগুলো সব রয়েছে ক্লাস 11-এ, বা সংসদীয় রাষ্ট্রপতি শাসিত যুক্তরাষ্ট্র এগুলো তোমাদের রয়েছে। তারপরে চলে যাবে হচ্ছে আমরা এক নাগরিকত্ব। আমরা টোটাল দেশে যখন তুমি লিখছো তখন কি লেখো, আমি ইন্ডিয়ান, ভারতীয় লেখো। তোমার যখন ন্যাশনালিটি আসে তখন কি লিখি, আমরা এখানে ইন্ডিয়ান লিখি, তার মানে আমরা এক নাগরিকত্ব পাচ্ছি। কিন্তু আমেরিকায় কিন্তু দ্বৈত নাগরিকত্ব, টোটাল আমেরিকার জন্য আবার তার একটা যে 50টা অঙ্গরাজ্য রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা নাগরিকত্ব রয়েছে, আমাদের সেটা কিন্তু নেই। এরপরে যাব আমরা নাগরিকত্ব হিসেবে কি পাচ্ছি, এইভাবে পয়েন্ট করে করে যাবে, তাহলে কি সুন্দর বিষয়টা মনে রাখবে। সেটা হচ্ছে কি মৌলিক অধিকার। আমাদের দেশে আমরা কটা মৌলিক অধিকার পাচ্ছি নাগরিক হিসেবে, আগে 7টা ছিল সংবিধান রচনার সময়, এখন 6টা পাচ্ছি। সেগুলোকে উল্লেখ করে দেবে, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা সংস্কৃতি বিষয়ক অধিকার, আর শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। আর আগে সম্পত্তির অধিকারটা ছিল, কিন্তু 44তম সংশোধনের মধ্য দিয়ে 1978 সালে এটা কিন্তু বাদ হয়ে গেল। এটা হয়ে গেল। তারপরে চলে আসলে আমাদের আইনসভাগুলো কীরকম, আমাদের পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, কিন্তু পার্লামেন্ট গঠিত হচ্ছে 3টে পার্ট নিয়ে, রাষ্ট্রপতি প্লাস 2টো কক্ষ, এইটাকে উল্লেখ করলে। তারপরে চলে গেলে হচ্ছে আমাদের ক্যাবিনেটের ভূমিকাটা কীরকম। ক্যাবিনেট খুবই স্ট্রংগেস্ট, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ নিয়ে যে সভা পরিচালনা করা হয় এবং তাকে কিভাবে নিযুক্ত হতে হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক, এটাকে উল্লেখ করে দিলে। তারপরে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস আছে কতগুলো, এটা আমাদের ডিউটিসটা কিন্তু আগে ছিল না, অনেক পরে অ্যাড হয়েছে। 1976 সালে এটাও কিন্তু 42তম সংশোধনের মধ্য দিয়ে ঢুকেছে, আমাদের 10টা মৌলিক কর্তব্য, যে আমাদের কি কি করতে হবে। এই যে আমাদের জাতীয় সঙ্গীত বাজলো, আমরা বসে রয়েছি, কিন্তু আমার উচিত কি, আমার উঠে দাঁড়ানো, পতাকাটা যাতে ঠিক ঠিক মতো আমি হাতে করে নিয়ে যেতে পারি, উল্টো করে না নিই, এই যে বিষয়গুলো, তার মানে এগুলো কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে রয়েছে। পতাকা তুলতে হবে কখন, হ্যাঁ, নামাতে হবে, এগুলো কিন্তু আমাদের একটা জানা উচিত। বা পশু পাখির প্রতি আমাদের যে সব ভালোবাসা, এগুলো কিন্তু সব আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে রয়েছে। এইগুলোকে মেনে চলতে হবে। এখন আমাদের যেমন 11টা রয়েছে, আগে ছিল 10টা, আরও একটা ঢুকেছে আর কি। বা এই যে বৃদ্ধ মানুষদের প্রতি রেসপেক্ট করা উচিত, বা আমার প্রতি যে একটা সবসময় আমাদের ভক্তি শ্রদ্ধা দেখানো উচিত, এই বিষয়গুলো রয়েছে। তারপরে আমাদের এতগুলো যে ভাষা রয়েছে, এই ভাষাগুলো কি কি ভাষা রয়েছে, যে 22টা ভাষা রয়েছে, বা আমরা কোনো অফিসিয়াল কাজ করতে গেলাম ত্রিভাষা ফর্মুলা করতে পারবো, যে আমার ইংলিশে করতে পারবো, হিন্দি, আর আমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সব আমাদের বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে। দলত্যাগ বিরোধী আইনটা রয়েছে। এই যে ব্যাপারগুলো, বা আমাদের এই যে জনগণরা কী কীভাবে নির্বাচন পরিচালনা হচ্ছে, নির্বাচন কমিশন করছে নির্বাচন পরিচালনাটা, বা কবে কত দিনের জন্য একটা রাষ্ট্রপতি নিযুক্ত হচ্ছেন, সমস্ত বিষয়টাই কিন্তু আমাদের দেশের সংবিধানের মধ্যেই রয়েছে। এগুলোকেই কিন্তু আমরা সংবিধানের বৈশিষ্ট্য হিসেবে পয়েন্ট করে করে লিখব। আমাদের বিচার ব্যবস্থাটা যেমন কি পিরামিড সদৃশ বিচার ব্যবস্থা, সব কিছুর ওপরে সুপ্রিম কোর্ট, এগুলোকে তোমরা ডিটেলসে লিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, আজকের হাতে সময় নেই, আজকে সময়ের কাছে আমাদের হাত পা বাঁধা বলেই ক্লাসটা শেষ করতে হচ্ছে, নাহলে হয়তো আরও ঘন্টাখানেক শুনে নেওয়া যেত, কোনো অসুবিধা হতো না। এত ইন্টারেস্টিং এবং এত ডেপথে ঢুকে আজকে বোঝাচ্ছিলেন ম্যাডাম, খুব ভালো লাগলো। সবাই খুব ভালো থাকবে, এবং অবশ্যই আগামীকালকেও আবার এডুকেশন অনলাইন রয়েছে, সেদিকে নজর রাখবে। এখন অবশ্যই ডেফিনেটলি পরবর্তী অনুষ্ঠানের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।